পারস্য সিংহ শক্তি, সাহস আর আভিজাত্যের প্রতীক। ইরানের বিলুপ্তপ্রায় এক প্রাণী, তবে বন থেকে তা হারিয়ে যেতে বসলেও ইরানের মানুষের মন থেকে তা হারায়নি। বরং সব ক্ষেত্রেই ইরানিদের ওই পারস্য সিংহের মতোই শক্তি, সাহস আর আভিজাত্যের পরিচয় দিতে দেখা যায়। যখন তাদের উপর একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তখনও তারা তা দেখান, যখন ফুটবল মাঠে তারা লড়াই করেন তখনও তারা তা দেখিয়ে যান। এবারের বিশ্বকাপ কি ভীষণ প্রতিকূল পরিস্থিতিতে ইরান খেলতে এসেছে সেটা আমরা সবাই জানি। তাদের উপরে যে একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিজ দেশে তারা অনুশীলন করতে পারেনি, তুরস্কে গিয়ে অনুশীলন করেছে। যুক্তরাষ্ট্রের রংবাজি মাস্তানিতে তারা বেস ক্যাম্পটা সরিয়ে নিতে হয়েছে সেই দেশ থেকে মেক্সিকোতে, এবং তারপরেও গিয়ে তারা ফুটবল বিশ্বকাপে যখন মাঠের খেলা হয় কীরকম চোখে চোখ রেখে লড়াই করে, কীরকম ইরানি এই পারস্য সিংহের বার্তাটা সবার কাছে দিয়ে দেয়। পারস্য সিংহের সেই গর্জন এইবারের ফুটবল বিশ্বকাপ শুনছে, ফুটবল বিশ্ব শুনছে, সমগ্র বিশ্বই সেটা শুনছে। ইরানিয়ান ফুটবলাররা সেটা করে দেখাচ্ছেন। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে তাদের 2-2 গোলের ড্র ছিল হিউজ ক্রেডিটের, এই সেন্সে যে তারা কীরকম একটা ট্রমার ভেতর দিয়ে পুরো দলটা যাচ্ছে। কিন্তু তারপরেও কেউ কেউ তো বলেছিলেন যে না, ফিফা র্যাঙ্কিংয়ের 80-র বাইরে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করাটা আর এমন কি। তাহলে আজকে বেলজিয়াম, যারা ফিফা র্যাঙ্কিংয়ে টপ 10-এর মধ্যে রয়েছে, সেই বেলজিয়ামকে যে জিততে দিল না ইরান, এমন কি একটু এদিক ওদিক হলে ইরান তো ম্যাচটা জিতেও যেতে পারত। হ্যাঁ, জেতেনি ইরান, কিন্তু তারপরেও তারা এই ম্যাচে যেই লড়াইটা দেখেছে, যেই সাহসটা দেখিয়েছে, এবং 2 ম্যাচ শেষে তাদের যে 2টা পয়েন্ট রয়ে গেল, তাতে করে ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে যাওয়াটাও এখন ইরানের জন্য অসম্ভব কিছু নয়। যারা এই বেলজিয়ামের সঙ্গে ড্র করতে পারে তারা তো শেষ ম্যাচে মিশরকে হারাতেই পারে নাকি। আর যদি সেটা হারিয়ে দেয়, অন্যান্য ইকুয়েশন তো আছেই, কিন্তু যদি মনে করেন শেষ ম্যাচে মিশরকে ইরান হারাতে পারলেই তাদের নকআউট পর্বে খেলাটা নিশ্চিত হয়ে যাবে। সেটাকে হবে কি হবে না এটা আমাদের পরের বিষয়, কিন্তু আজকের এই ম্যাচটাতে বেলজিয়ামের সঙ্গে যেইভাবে সিংহের বিক্রমে ইরান লড়ল, এইটা নিঃসন্দেহে ইরানের ফুটবল রূপকথায় লেখা হয়ে থাকবে। হ্যাঁ, ইরানের কিপার আলী রেজা, তিনি হচ্ছে গিয়ে অসাধারণ সব সেভ করেছেন, এবং সেইটাতেও তাদের প্রতিজ্ঞাটা বোঝা গিয়েছে। একের পর এক বেলজিয়াম আক্রমণ তিনি নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু ইরানের কথা যদি বলেন, তারাও তো অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিল। স্পেশালি মেহেদী তেরেমের ওই গোলটা যদি হয়ে যেত না, সেইটা আসলে আমরা অনেক দিন এটার চর্চাটা করতে পারতাম। ঠিক যেমনভাবে আমরা গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ডসের ওই 100 নম্বর মিনিটের সমতাসূচক গোলের চর্চাটা করে, এক্স্যাক্টলি ওই রকমই একটা ফ্রি কিক আজকে ইরান নিয়েছিল প্রথমার্ধের 25 মিনিটের দিকে। তখন সময় নিশ্চিতভাবে ওই যে বক্সের মাথা থেকে ফ্রি কিক, বেলজিয়াম ভেবেছিল যে এখানটাতে শট নেওয়া হবে, কিন্তু শট নেওয়ার ভান করে ডামি করে সেইটা স্ট্রেট সেটা দিয়ে দেওয়া হলো বক্সের ভেতরে থাকা মেহেদী তেরেমেকে, এবং তিনি বলটাকে রিসিভ করে টার্ন করে যেই শটটা নিলেন সেইটা জালে জড়িয়ে গেল। অসাধারণ একটা গোল হলো। গত বিশ্বকাপে এই আর্জেন্টিনা নেদারল্যান্ডস যেই ম্যাচটা, যেখানে আর্জেন্টিনা 2-1 গোলে গিয়েছিল, 10 মিনিটের ইনজুরি টাইমের 11তম মিনিটের ওই ফ্রি কিক থেকে নেদারল্যান্ডস এইভাবেই কিন্তু গোল দিয়ে সমতায় ফিরেছিল, খেলাটা এক্সট্রা টাইমে নিয়ে গেছিল, তারপরে তারা টাইব্রেকারে হেরে গেছে। কিন্তু ওই গোলটা ছিল আসলে দেখার মতো। ইরানেরও আসলে সেটা হতে পারতো, তেরেমের সেই গোলটা, কিন্তু একটুর জন্য হয় নাই। অফসাইড, একটুর জন্যই আসলে সেই জিনিসটা হয় নাই। কিন্তু এর আগে পরে ধরেন হোসাইনের একটা শট থিবো কোর্তোয়া ওয়ার্ল্ড ক্লাস সেভে ঠেকিয়েছেন, তেরেমের আরেকটা ভলির ক্ষেত্রেও কোর্তোয়া হচ্ছে গিয়ে বেলজিয়ামের সেভিয়ার হয়ে এসেছেন। ফলে ইরানের গোলকিপারই যে শুধু গোল বাঁচিয়েছেন বিষয়টা সেইটা না, বেলজিয়ামের কিপার ওই থিবো কোর্তোয়াকেও ম্যাচ জুড়েই ব্যস্ত থাকতে হয়েছে। তারপরেও ইরান একটুখানি হতাশ হতেই পারে যে 67তম মিনিটে যখন বেলজিয়ামের ওই যে রেড কার্ডে তেরেমি গেলা যে ফাউল করার কারণে ওইটা গোল স্কোরিং অপরচুনিটি ডিনাই করছিল, তখন যখন বেলজিয়াম 10 জনের দলে পরিণত হলো রেড কার্ডে, এই যে শেষ 25 মিনিটের মতো সময়টা একজন বেশি নিয়ে খেলেছে, ওই জায়গাটাতে ইরানের আসলে উইনিং গোলটা বের করে নেওয়াটা উচিত ছিল, বা তারা হয়তো বা সেভাবে ভাববে। উল্টো ওই সময় আসলে তারা গোল খেতেও বেসেছিল, ওই কিপার আলী রেজা তাদেরকে আবারও ওইখানটাতে সেভ করেছেন। কিন্তু তা সত্ত্বেও এই গ্রুপে 2 ম্যাচ শেষে ইরানের 2 পয়েন্ট, এবং 2 ম্যাচ শেষে বেলজিয়ামেরও এক্স্যাক্টলি 2 পয়েন্ট। আজকেই আরেকটা ম্যাচ রয়েছে মিশর এবং ধরেন নিউজিল্যান্ডের। সেই ম্যাচটাতে ধরলাম আমি মিশর জিতবেই, যেহেতু তাদের জেতার কথা, ওই হিসাবে যদি আমি বলি মিশর জিতলেও মিশরের 4 পয়েন্ট হবে।
ইরান যদি লাস্ট ম্যাচে মিশরকে হারাতে পারে তাহলে তো ইরানের 2 পয়েন্টের সঙ্গে ওই 3 পয়েন্ট যোগ হয়ে তাদের 5 পয়েন্ট হবে, মিশরের চেয়ে বেশি 5 পয়েন্ট হয়ে যাবে। এবং বেলজিয়ামের তো 2 পয়েন্ট রয়েছে, বেলজিয়ামেরও সর্বোচ্চ ওই 5 পয়েন্টই হতে পারে লাস্ট ম্যাচটাতে তারা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে জেতে। সো সেই ক্ষেত্রে জাস্ট শুধু এই শেষ ম্যাচটা ইরান মিশরকে হারাতে পারলেই তাদের নকআউট পর্বে যাওয়াটা নিশ্চিত হয়ে যাবে, টপ 2-তে থাকাটা নিশ্চিত হয়ে যাবে। সেইটা যদি নাও হয়, লাস্ট ম্যাচটা যদি ইরান ড্র করে তাহলেও কিন্তু নানান সমীকরণে তাদের সেই নকআউট পর্বে যাওয়ার সুযোগটা থাকছে। সেইটা তারা যেতে পারবে কি পারবে না, তবে এই বিশ্বকাপের প্রথম 2টা ম্যাচে ইরান যেই ফুটবলটা খেললো, প্রথম ম্যাচে তো তাও ফিফা র্যাঙ্কিংয়ের 80-র বাইরে থাকা দল নিউজিল্যান্ডের বিপক্ষে ওই পারফরমেন্স, কিন্তু এইবার যে ফিফা র্যাঙ্কিংয়ে 10 নম্বরে থাকা বেলজিয়ামের বিপক্ষে ইরানের এই পারস্য সিংহ যে সমানে সমানে লড়াইটা করলো, যেই গর্জনটা ছাড়লো, সেই পারস্য সিংহের গর্জনটা তো ফুটবল বিশ্ব শুনতে পাচ্ছে, ফুটবল বিশ্বকাপ শুনতে পাচ্ছে, পুরো বিশ্ব কি শুনতে পাচ্ছে না? এবং ইরানের সিংহদের কাছ থেকে এটাই তো প্রত্যাশিত। বন থেকে পারস্য সিংহ হারিয়ে গেলেও ইরানিয়ানদের মন থেকে এই পারস্য সিংহের যে আভিজাত্য, যে সাহস, যে শক্তি, সেইটা যে হারায়নি। তারা অন্যায় যুদ্ধের মধ্যেও সেটা প্রমাণ করেছে, তারা এই ফুটবল মাঠেও সেটা একের পর এক ম্যাচে প্রমাণ করেই চলেছে, নয় কি?